আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা অথবা যারা সামনে এসএসসি পরীক্ষার্থী, সো ভাইয়ারা তোমাদের জন্য নিয়ে আসলাম হচ্ছে তোমাদের বাংলা ফার্স্ট পার্ট বইয়ের যে শোভা গল্পটি রয়েছে, এই শোভা গল্প থেকে কয়েকটি এমসিকিউ নিয়ে আজকে আলোচনা করব। সো জাস্ট এটা হচ্ছে একটা টেস্ট, দেখি তোমরা কয়টা এমসিকিউ পারো। সো এমসিকিউ করার জন্য তো মাস্ট বি তোমাদের অবশ্যই যে শোভা গল্পটি এটি ভালোভাবে পড়তে হবে। সো আমি যেহেতু অলরেডি শোভা গল্প নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছি এবং পুরো গল্পটা তোমাদের কভার করে দিয়েছি, সিকিউ নিয়ে আলোচনা করেছি, তাই তোমরা যদি এই ক্লাসটা করো আশা করি তোমরা পারবা সবগুলো এই এমসিকিউ সমাধান করতে পারবা। তার আগে কি অনুরোধ থাকবে, তোমরা শোভা গল্পটি যে পুরোভাবে ক্লিয়ার করে দিয়েছি সেইটা সেই ক্লাসটা একটু করে আসবা, ওকে? আচ্ছা, সেগুলো জাস্ট তোমাদেরকে টেস্ট করার জন্য, দেখি তোমরা কয়টি পারো। আর তোমরা অবশ্যই শেষে গিয়ে কমেন্ট করে জানাবে যে তোমরা কয়টি পেরেছিলে আর কয়টি পারোনি, ওকে? আর হচ্ছে যে প্রতিটি বইয়ের তোমরা এরকম সিকিউ এমসিকিউ শর্ট কোশ্চেন চাইলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখবে, ওকে? আচ্ছা, তো দেখো ভাইয়া, প্রথমেই আমরা যেটা পড়াশোনা করব সেটা হচ্ছে কি এই শোভা গল্প থেকে যে এমসিকিউ গুলো আছে এগুলো তো সলভ করবই। সো তার আগে আমরা একটু প্রশ্নগুলো দেখে নেই। আর আমি হচ্ছে এখানে কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব, বেশি দীর্ঘায়িত করব না। জাস্ট তোমরা একটু দেখো তোমরা পারো কিনা, ওকে? সো দেখো, পাঠ্য বইয়ের অনুশীলনের যে বহু নির্বাচন এগুলো আছে বা এমসিকিউ গুলো আছে, আমরা সেগুলো আগে একটু আলোচনা করি, ওকে? আচ্ছা, কারণ পাঠ্য বই থেকে কিন্তু অনেক সময় আসে, সো পাঠ্য বইয়ের গুলোও কিন্তু ভালোভাবে তোমাকে দেখতে হবে। সো দেখো, এক নম্বরে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে ছিপ ফেলে মাছ ধরা কার প্রধান শখ ছিল। সো আমার পেনটা একটু মোটা লিখতেছে, আমি একটু চিকন করে নিই। তাহলে দেখো, যেটা বলা হয়েছে কি ছিপ ফেলে মাছ ধরা কার প্রধান শখ ছিল। আশা করি তোমরা বুঝতে পারছো যে এটা কিন্তু অবশ্যই হচ্ছে। আচ্ছা, আমরা একটু দেখি সুভাষিনী, বাণীকণ্ঠ, সুকেশিনী, প্রতাপের। তাহলে এখানে কি হবে ভাইয়া? অবশ্যই প্রতাপ হবে, ওকে? প্রতাপের কি ছিল? এইরকম ছিপ ফেলে মাছ ধরার প্রধান শখ ছিল তার। আচ্ছা, দুই নম্বরে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে বাণীকণ্ঠের শুষ্ক কপলে অশ্রু গড়িয়ে পড়েছিল কেন। তো এখানে তোমাদের মাল্টিপল অ্যান্সার হবে। দেখো, এক নম্বরে বলা হয়েছে সুভাকে বিয়ে দেবে না বলে, দুই নম্বরে সুভা কথা বলতে পারে না বলে, তিন নম্বরে মেয়েটির ভবিষ্যৎ ভেবে। আচ্ছা, আমি একটু বড় করে নিচ্ছি, ওকে? সো দেখো, এখানে কিন্তু তিনটা পয়েন্ট দেয়া আছে, তাহলে এখন কোনটা অ্যান্সার হবে? সো দেখো, এখানে ক নম্বরে দেয়া আছে 1 ও 2, খ নম্বরে 1 ও 3, গ নম্বরে 2 ও 3, ঘ নম্বরে 1, 2 ও 3। সো যারা পড়ছো তারা কিন্তু পারবে এটা। এটা হচ্ছে কিন্তু খ নম্বর হবে, অর্থাৎ 1 ও 3 হবে। অর্থাৎ বাণীকণ্ঠের শুষ্ক কপলে অশ্রু গড়িয়ে কেন পড়েছিল? সুভাকে বিয়ে দেবেন বলে, মেয়েটির ভবিষ্যৎ ভেবে, কথা বলতে পারে না বলে, সেজন্য কিন্তু নয়। আচ্ছা, এরপরে লক্ষ্য করো, উদ্দীপকটি পড়ে তোমাদের 3 ও 4 সংখ্যক প্রশ্নের উত্তর দাও। অর্থাৎ 3 আর 4 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে আমাদের কোনটি পড়ে? এই উদ্দীপকটি পড়ে। সো দেখো, উদ্দীপকে বলা হয়েছে সেই ছোটবেলায় মর্জিনা একটি বিড়াল ও একটি কুকুরছানা এনেছিল। নাম দিয়েছে যে পুষি আর পুটু। আজ পুষি আর পুটু পুরোপুরি বড় হয়েছে, নাম ধরে ডাকলে মুহূর্তেই হাজির হয়। পুষি কোলে উঠে বসে, কিন্তু পুটু একটু দূরে দাঁড়িয়ে লেজ নাড়ায়, ওকে? সো এখানে কিন্তু সুভার যে গরু ছিল দুইটা, সেই দুইটাকেই নির্দেশ করছে, সেটা কিন্তু আমরা পরেই বুঝতে পারতেছি, তাই না? আচ্ছা, এখন দেখো প্রশ্নে যেটা বলছে যে মর্জিনার মধ্যে সুভার যে বৈশিষ্ট্য লক্ষণীয় তা হলো, দেখো, ইতর প্রাণীর প্রতি আনুগত্য প্রকাশ, একাকিত্বের সাথী ইতর প্রাণীর প্রতি মমত্ববোধ, এরপরে কি সবার থেকে নিজেকে আড়াল রাখা। তাহলে এখানে হবে হচ্ছে ভাইয়া গ নম্বর, অর্থাৎ ইতর প্রাণীর প্রতি মমত্ববোধ। দুইজনের প্রতি কি হয়েছে? তাদের মমত্ববোধটাই কিন্তু প্রকাশ পাইছে। আচ্ছা, এরপরে দেখো 4 নম্বরে বলা হয়েছে উদ্দীপকের মূল ভাব শুভা গল্পের কোন বাক্যে প্রতিফলিত হয়েছে। দেখো, দিনে 3 বার গোয়াল ঘরে যাওয়া, দুই বাহু দ্বারা গলা জড়িয়ে ধরা, মাঝে মাঝে তাদেরকে ভর্ৎসনা করা। তাহলে এটা হচ্ছে কিন্তু ভাইয়া আমাদের সবগুলোই ঠিক আছে। তাহলে উদ্দীপকে আমাদের তার যে কার্যক্রম গুলো, এখানে আমাদের গল্পের সুবারও এই কার্যক্রম গুলো একদম ঠিক আছে, অর্থাৎ সবগুলোই হবে, ওকে? সবগুলো দ্বারাই আমাদের এইখানে যে ইতর প্রাণীর প্রতি মমত্ববোধ সবগুলো বের হয়েছে। কেন মমত্ববোধ যদি না থাকতো তাহলে দিনে 3 বার মানে গোয়াল ঘরে ঢুকতো না। যদি মমত্ববোধ না থাকতো তাহলে মানে গলা জড়িয়ে ধরতো না। এরপরে কি, মমত্ববোধ না থাকতে আবার ভর্ৎসনাও করতো না। এই ভর্ৎসনা কি একদম মারামারি? না, এটা হচ্ছে ভর্ৎসনা, মানে এটাও একটা হচ্ছে আনন্দ, ভাইয়া, ওকে? আচ্ছা, এই ছিল হচ্ছে আমাদের অনুশীলনের 4টা এমসিকিউ এর আলোচনা। এরপরে আমরা চলে যাই বোর্ড কোশ্চেন, ওকে? সো আমাদের সকল বোর্ডে যেগুলো এসেছে, দেখো, ঢাকা বোর্ড, যশোর বোর্ড, কুমিল্লা বোর্ড, দিনাজপুর বোর্ড, রাজশাহী বোর্ড, সো যাই হোক, কোন জায়গায় আসুক, আমরা একটু লক্ষ্য করি কি কি এসেছে। সো দেখো, 5 নম্বরে বলছে যে সুভা গল্পের কোন উক্তিটিতে সুভার মনের ভাব চোখের ভাষার
মর্মার্থ প্রকাশ করেছে, মর্মার্থ প্রকাশ করেছে। অর্থাৎ শুভ গল্পে কোন উক্তিটি, এমন একটা উক্তি বা বাক্য আছে। তো দেখো, তাহার সুদীর্ঘ পল্লব বিশিষ্ট বড় দুটি চোখ, কালো চোখকে কিছু তর্জমা করতে হয় না, যাহার ভাষা নেই তাহার চোখে ভাষা অসীম, মন আপনি তাহার উপরে ছায়া ফেলে। তাহলে এখানে কোনটা হবে ভাইয়া, তোমরাই বলো তো। অবশ্যই হবে হচ্ছে ঘ নম্বর, অর্থাৎ যে শুভার মনের ভাব চোখের ভাষায়, তাহলে মনের ভাব চোখের ভাষায়, এটা হচ্ছে মন আপনি তার উপরে ছায়া ফেলে, এটাই বোঝাচ্ছে। ওকে, অন্যগুলো কিন্তু চোখের ভাষায় হয় না। আচ্ছা, এরপর লক্ষ্য করো 6 নম্বরে, অর্থাৎ মনের ভাব চোখের ভাষায় হয় না অন্যগুলো। 6 নম্বরে দেখো বলা হয়েছে কি, যে পিতামাতার নীরব হৃদয় ভার বলতে শুভা গল্পে মা বাবার হৃদয়ের কোনটিকে বোঝানো হয়েছে? মমতা, ভালোবাসা, ব্যাকুলতা, দুশ্চিন্তা। তাহলে 6-এর হবে অবশ্যই ঘ নম্বর, অর্থাৎ দুশ্চিন্তা প্রকাশ করেছে। যে এটা পিতামাতার নীরব হৃদয় ভার, অর্থাৎ পিতামাতার এটা কি দুশ্চিন্তার কথা বোঝানো হয়েছে। আচ্ছা, এরপরে দেখো ভাইয়া 7 নম্বরে কি বলা হয়েছে। আচ্ছা, আমি একটু মুছে দেই। 7 নম্বরে তারা বলছে যে সুভার সঙ্গীদের মধ্যে ভাষা বিশিষ্ট জীব বলা হয়েছে কাকে? আমরা কিন্তু গল্পে দেখেছিলাম ভাষা বিশিষ্ট জীব বলা হয়েছে। তাহলে ওইখানে দেখো সর্বশীকে বলা হয়েছে, পাঙ্গুলিকে, প্রতাপকে, নাকি বাণীকণ্ঠকে? ভাইয়া অবশ্যই গ নম্বর হবে, প্রতাপ। ওকে, প্রতাপ যেহেতু মানুষ, অর্থাৎ সে হচ্ছে ভাষা বিশিষ্ট জীব। ওকে, তো এই প্রতাপকেই কিন্তু বলা হয়েছে। তার যখন সঙ্গীর কথা বলা হয় তখনই কিন্তু এই কথাটা বলা হয়েছিল। আচ্ছা, তোমরা অবশ্যই কিন্তু গল্পটা পড়বা। ওকে, ক্লাস আমি নিয়েছি। 8 নম্বরে দেখো বলা হয়েছে যে সুভার কোলে কে সুখনিদ্রার আয়োজন করিত? সো দেখো, সর্বশী, পাঙ্গুলি, ছাগলছানা, বিড়াল, শিশু। তাহলে অবশ্যই আটের কোনটা হবে? ঘ নম্বর, বিড়াল শিশু। অর্থাৎ তারা কিন্তু কি করেছিল? সুভার কোলে সুখনিদ্রার, অর্থাৎ সুখনিদ্রার মতো তারা ঘুম পেরেছিল, সুভা তাদের গা বুলিয়ে দিয়েছিল। আমরা কিন্তু করেছি এগুলো, তাই না? আচ্ছা, এরপর দেখো ভাইয়া 9 নম্বরে কি বলা হয়েছে, যে সুভার ভাষার অভাব পূরণ করে দেয়। কে পূরণ করে দেয়? তরুর মর্মর, গোয়ালের গাভী, গোসাইদের ছেলে ছেলে, বিড়াল শাবক। তাহলে 9-এর অ্যান্সার কি হবে? ক নম্বর, অর্থাৎ তরুর মর্মর। এটাই কিন্তু হচ্ছে সুভার ভাষার অভাব পূর্ণ করে দেয়। সে মনে করে তার ভাষাও এরকম, আবার তরুর মর্মরের ভাষারও তো কোনো মানে নির্দিষ্ট কোনো ভাষা নয় সেটা। তাহলে সেই দুইটা কি, তাদের মাঝে সাদৃশ্য রয়েছে, অর্থাৎ এটা হচ্ছে তার ভাষার অভাব পূর্ণ করে দেয়। এরপর দেখো 10 নম্বরে বলেছে যে কপল শব্দের অর্থ কি? কপল, সো কপল মানে অবশ্যই ভাইয়া কপাল। ওকে, 10-এর কি হবে? সরি, কপল মানে কিন্তু ভাইয়া কপাল নয়। হ্যাঁ, এইখানে অনেকেই ভুল করে, আমিও যেমন ভুল করলাম। সো এই জিনিসটা কিন্তু অনেকেই ভুল করে ভাইয়া। কপল মানে কখনোই কপাল দিবা না, কপল মানে ভাইয়া হচ্ছে গাল। জিনিসটা মনে রাখবা। দেখো, ময়মনসিংহ বোর্ড 2020-এ কিন্তু এটা আসছে। জানি না কতজন ভুল করছে। ওকে, সো 10-এর কি হবে? খ নম্বর হবে অ্যান্সার, অর্থাৎ কপল মানে গাল। আচ্ছা, 11-তে কি বলা হয়েছে ভাইয়া, যে শুভা মুক্তির আনন্দ কোথায় খুঁজে পায়? তো লক্ষ্য করো, স্বচ্ছ আকাশের সৌন্দর্যে, বিপুল নির্বাক প্রকৃতিতে, সর্বস্বীয় পাঙ্গুলির স্পর্শে, প্রতাপের সঙ্গে সময় কাটিয়ে। তাহলে 11-র অ্যান্সার হবে হচ্ছে ভাইয়া খ নম্বর, অর্থাৎ বিপুল নির্বাক প্রকৃতিতে। এতে কি হয়? শুভা মুক্তির আনন্দ খুঁজে পায়। প্রকৃতি যেমন নিস্তব্ধ, সেও তেমন নিস্তব্ধ, অর্থাৎ এইখানে কিন্তু তার নির্বাক বিপুল তার মুক্তিটা খুঁজে পায়। আচ্ছা, 12 নম্বরে দেখো বলা হয়েছে যে শিশুকাল থেকেই শুভা নিজেকে বিধাতার অভিশাপ ভেবেছে কেন? কারণ দেখো, সমবয়সীদের আচরণে, কথা বলতে পারে না বলে, সকলের দুশ্চিন্তা প্রকাশে, মায়ের বিরক্তি প্রদর্শনে। তাহলে 12-র অ্যান্সার কি হবে ভাইয়া? অবশ্যই গ নম্বর, অর্থাৎ সকলের দুশ্চিন্তা যেহেতু প্রকাশ করে, সেজন্যই সে মনে করছে যে আমি বিধাতার অভিশাপ স্বরূপ এসেছি। গল্প পাই টু পাই তোমাকে সেইভাবে পড়তে হবে ভাইয়া, না হলে কিন্তু এখানে যত অ্যান্সার দেখবা সবগুলোই মনে হবে আরে এটাও তো কারেক্ট হয়, এটাও তো কারেক্ট হয়, সেটা ভেবে কিন্তু হবে না। গল্প পাই টু পাই পড়লে তুমি নির্দিষ্টটা বেছে নিতে পারবা। 13 নম্বরে দেখো, বাণীকণ্ঠের কান্নার কারণ কি ছিল? বাণীকণ্ঠ যে কান্না করেছিল, কেন করেছিল? দেখো, গৃহত্যাগের কষ্ট, শুভাকে পাত্রস্থ করা, পিতৃ হৃদয়ের কাতরতা, শুভার দুরবস্থা কল্পনা। তাহলে 13 হবে ভাইয়া গ নম্বর, অর্থাৎ পিতৃ হৃদয়ের কাতরতা। এজন্যই কিন্তু বাণীকণ্ঠ কি করেছিল? কান্না করেছিল। আচ্ছা ভাইয়া, 13 নম্বর গেল। এরপরে আমরা আসি হচ্ছে 14 নম্বর প্রশ্নে। তাহলে দেখো, 14 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে প্রতাপের প্রধান শখ কি ছিল? এখানে অনুশীলনীতেও কিন্তু এই প্রশ্নটা করেছিল, এই যে ছিপ ফেলে মাছ ধরা। ওকে, আচ্ছা, 15 নম্বরে দেখো বলা হয়েছে যে আমার মতো দুটি বাহু বাড়াইয়া তুমি আমাকে ধরিয়া রাখো। এটা কিন্তু শুভা গল্পে আমরা পড়েছি, এই এই যে বাক্যটা আছে কিন্তু। ওকে, সো শুভা কথাটি কাকে বলেছিল এটা? সো দেখো, তার মাকে, প্রকৃতিকে, নদী তটকে, বাল্য সখীকে। তাহলে 15-এর অ্যান্সার হবে ভাইয়া গ নম্বর, অর্থাৎ নদী তটকে কিন্তু বলেছিল। ওকে, যেমন নদী তট যেমন ধরিয়ে রেখেছিল তার গ্রামকে, ঠিক তেমনি হাত বাড়াইয়া তাকেও যেন ধরে থাকে, তাকে যেন অন্য বিদেশে না যেতে দেয়। ওকে, 16 নম্বরে দেখো বলা হয়েছে কি, যে আমাকে সবাই ভুলিলে বাঁচি। ওকে ভাইয়া, আমার কি 15 নম্বর ভুল হইলো?
না ঠিক আছে। আচ্ছা 16 নম্বর দেখো, আমাকে সবাই ভুলিলে বাসি সুভার এ উক্তিতে প্রকাশ পেয়েছে। সুভা কিন্তু চায় তাকে যেন সবাই ভুলে যায়, কারণ সে যেহেতু বউ বয়সে কথা বলতে পারে না, সবার সাথে তার ভালো বনে না, এজন্য। তো দেখো এটাতে সুভার উক্তিতে কি প্রকাশ পেয়েছে, হতাশা, প্রত্যাশা, বেদনা। তাহলে এখানে দেখো 16-র কিন্তু অ্যান্সার হবে ভাইয়া খ নম্বর, অর্থাৎ একদিন। প্রত্যাশা কিন্তু সে কখনোই চায়নি, মানে প্রত্যাশা চায়নি বলতে কি, প্রত্যাশা তার উক্তিতে প্রকাশ পায়নি, সে একদম হতাশাগ্রস্ত, বেদনাগ্রস্ত, যার কারণে কিন্তু সে বলছে যে আমাকে সবাই ভুলিলেই বাঁচি। আচ্ছা 17 নম্বরে দেখো বলা হয়েছে যে শুভা বিধাতার কাছে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করত, কারণ কি দেখো এখানে মাল্টিপল অ্যান্সার হবে, সরি মাল্টিপল নাও হতে পারে। তো দেখো প্রতাপের মনোযোগ আকর্ষণ করার জন্য, মায়ের বিরক্তি দূর করার জন্য, বাকশক্তি ফিরে পাওয়ার জন্য। ভাইয়া এখানে কিন্তু অ্যান্সার হবে শুধুমাত্র ক নম্বর, ওকে। কারণ সে কেন অলৌকিক ক্ষমতা প্রার্থনা করছে, যাতে সে প্রতাপকে দেখাতে পারে যে সেও কিছু করতে জানে। সেটা হবে হচ্ছে ভাইয়া 1 নম্বর, অর্থাৎ ক নম্বর। আচ্ছা এরপরে দেখো নিচের উদ্দীপকটি পড়ে আমাদেরকে 18 আর 19 নং প্রশ্নের উত্তর করতে হবে, ওকে। সো দেখো আমাদের কি বলছে যে মধ্যবিত্ত গৃহিণী আসমা তার শারীরিক প্রতিবন্ধী ছেলের কি আসাদের লেখাপড়া ও খেলাধুলার জন্য বিশেষ ধরনের সামগ্রী সরবরাহ করে দিয়েছেন, ওকে। আচ্ছা সো দেখো আসাদ, অর্থাৎ তার ছেলের নাম কি ভাইয়া আসাদ, সো আসাদের জন্য লেখাপড়া আর খেলাধুলার কি বিশেষ সামগ্রী সরবরাহ করেছেন, কারণ কি, কারণ আসাদ হচ্ছে কি শারীরিক প্রতিবন্ধী। সো দেখো আসাদ পড়ার অন্য সব শিশুর সাথে মিলেমিশে স্বাভাবিকভাবেই বেড়ে উঠছে। আসমা সন্তানের কর্মকাণ্ডে খুশি ও গর্বিত। তো এইখানে কিন্তু ভাইয়া সুভার সাথে সম্পূর্ণভাবে এখানে কিন্তু পার্থক্য রয়েছে, কিন্তু সাদৃশ্য হচ্ছে তারা উভয়ই প্রতিবন্ধী, বাট পার্থক্য হচ্ছে এখানে আশা স্বাভাবিকভাবেই বেড়ে উঠছে। এরপরে কি সবার মতো সব শিশুর সাথে মিলেমিশে খেলাধুলা করছে, তার কর্মকাণ্ডে তার পিতামাতা সবাই খুশি। অন্যদিকে সুভার কিন্তু এগুলো সব বিপরীত ছিল। 18 নম্বরে দেখো বলা হয়েছে যে উদ্দীপকের আসমাদের মধ্যে শুভা গল্পে শুভার কোন বৈশিষ্ট্যের মিল খুঁজে পাওয়া যায়, তাহলে মিল হচ্ছে কোনটা, এই যে প্রতিবন্ধকতা, উভয়ই প্রতিবন্ধী, ওকে, এই জিনিসটা মিল আছে, ওকে। আচ্ছা এরপর দেখো 19 নম্বরে বলছে যে উদ্দীপকের আসমার কোন দিকটি সুভার মায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ। তো আসমার কোন দিকটি সুভার মাও, তাহলে আসমা কিন্তু ভাইয়া খুশি, তার ছেলের সব দেখে খুশি, বাট সুভার মা কিন্তু ভাইয়া খুশি নয়। তো দেখো কোন দিক দিয়ে সামঞ্জস্যপূর্ণ, স্নেহ, আশা, হতাশা, উৎকর্ষতা, তাহলে 19 নম্বরের অ্যান্সার হবে মাস্ট বি স্নেহ, ওকে, স্নেহর দিক দিয়ে। তাহলে আমাদের এইখানে সুভা গল্পে সুভার মাও কিন্তু তাকে স্নেহ করেছিল বটে, বাট মাঝে মাঝে কিন্তু বিরক্ত হয়েছিল, তাহলে স্নেহের দিক দিয়ে কিন্তু ভাইয়া সামঞ্জস্যপূর্ণ আছে। তাহলে 19 নম্বরে আমরা অ্যান্সার করলাম। এরপরে আমরা দেখবো হচ্ছে শীর্ষস্থানীয়, এগুলো হচ্ছে বোর্ড কোশ্চেন দেখলাম, এবার হচ্ছে শীর্ষস্থানীয় কিছু প্রশ্নের আমরা অ্যান্সার করি। সো দেখো 20 নম্বরে যেটা বলা হয়েছে যে বিপুল নির্বাক প্রকৃতির কাছে সে প্রায় মুক্তির আনন্দ, সে কে, সো এখানে কাকে নির্দেশ করেছে। সো দেখো প্রতাপ, শুভা, সুকেশিনী, বাণীকণ্ঠ। তাহলে ভাইয়া 20-এর অ্যান্সার কি হবে, 20-এর অ্যান্সার হবে কিন্তু ভাইয়া খ নম্বর, অর্থাৎ শুভা। শুভাই কি করেছিল, এই প্রকৃতির কাছে সে তার মুক্তির আনন্দ খুঁজে পায়। মনে রাখবা কথাটা, কেননা এটা কিন্তু বারবার এসে থাকে, এই জিনিসটা গুরুত্বপূর্ণ। 21-এ বলা হয়েছে যে যে কথা কয় না সে কি করে, সো সে কি করে, দেখো কল্পনা, অনুভব, দুশ্চিন্ত, হৃদয়ভার, সে কিন্তু অবশ্যই অনুভব করে, ওকে। সো এখানে কিন্তু তোমাদের বইয়ের প্রথমেই হয়তো, মানে এই গল্পের প্রথমেই এই কথাটা লেখা আছে যে যে কথা কয় না সে যে অনুভব করতে পারি না ইহাও হতে পারে না, এরকম কিছু একটা কথা লেখা আছে। তাহলে যে কথা কয় না সে কিন্তু মাস্ট বি অনুভব করতে পারে, ওকে। আচ্ছা এটা হচ্ছে সিলেট ক্যাডেট কলেজে আসছিল। দেখো 22 নম্বরে দেখো নিচের কোনগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ, এই যে মনে রাখবা তোমাদের কিন্তু প্রশ্নে মাস্ট বি রবীন্দ্রনাথ থেকে একটা এমসিকিউ আসবেই আসবে, আসবেই আসবে। তাহলে এখানে দেখো কোনগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ, দেখো মানসী কল্পনা। সো আমি জাস্ট এইখানে অ্যান্সারটা বলে দিচ্ছি, অ্যান্সারটা এখানে হবে হচ্ছে ভাইয়া খ নম্বর, ওকে। 22-এর খ, অর্থাৎ চিত্রা, কল্পনা, সোনার তরী, মানসী, এগুলো ছিল হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ। এই রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে একটু পড়ে নিবা ভাইয়া ভালোভাবে, ওকে, পরীক্ষা এটা আসবেই। 23-এ বলা হয়েছে যে শুভা গল্প অনুসারে অতল স্পর্শ গভীর কি, শুভা কিন্তু বলেছিল, মানে গল্পে লেখা ছিল অতল স্পর্শ গভীর, ওকে, এরকম একটা কথা ছিল। সো দেখো এটা কি চোখের চাহনিকে নির্দেশ করে, চোখের ভাষা, চোখের রং, চেতনা, তাহলে এটা কিন্তু ভাইয়া মাস্ট বি চোখের ভাষাকে নির্দেশ করেছিল, অর্থাৎ তার চোখের ভাষা অতল স্পর্শ গভীর, যার স্পর্শ করা যায় না, এমন একটা তল যাকে আমরা স্পর্শ করতে পারি না, ওকে ভাইয়া। আচ্ছা সো এইখানে কিন্তু তোমরা এই যে অ্যান্সার গুলো দেখতে পাচ্ছ, এখানে কিন্তু অ্যান্সার গুলো দেওয়া আছে, ওকে। আচ্ছা এরপর দেখো 24 নম্বরে
যেটা বলা হয়েছে যে শুভা কার মতো শব্দহীন এবং সঙ্গীহীন। তো দেখো, নিস্তব্ধ প্রভাতের মতো, নির্জন দ্বীপ্রহরের মতো, প্রস্ফুটিত ফুলের মতো, দল ছাড়া পাখির মতো। তুমি যদি গল্প না পড়ো তুমি এমনি একটা উত্তর করবা, তোমার উত্তর সঠিক হবে না। বাট যদি গল্প পড়ো তাহলে দেখবা তোমার মিলতেছে হচ্ছে খ নম্বরের সাথে, অর্থাৎ নির্জন দ্বীপ্রহরের মতো। এইটা কিন্তু তোমার বইয়ে উল্লেখ আছে। অপরদিকে নিস্তব্ধ প্রভাত, এটাও তো নিস্তব্ধ, কিন্তু এটা দেওয়া যাবে না, বইয়ে উল্লেখ আছে খ নম্বরটা। ওকে, 25-এ দেখো বলা হয়েছে যে বিজন মূর্তি বলতে কি বোঝায়। বিজন মূর্তি অর্থাৎ শব্দের অর্থ তোমরা কি জানো বিজন মূর্তি বলতে কি বোঝায়? তাহলে এখানে দেখো আমাদের দেখো কি কি দেয়া আছে, যে দূরবর্তী স্থান, গভীর অরণ্য, নির্জন অবস্থা, থমথমে ভাব। সো ভাইয়া, বিজন মানে হচ্ছে নির্জন, অর্থাৎ নির্জন অবস্থা যেখানে কোনো টু শব্দ নেই। এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে গ। এখন দেখো 26-এ বলা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন। সো রবীন্দ্রনাথ নিয়ে তোমরা পড়াশোনা করবে একটু। সো 26-এ কিন্তু ক নম্বর অ্যান্সার হবে, অর্থাৎ 1913 সালে নোবেল পুরস্কার লাভ করেন। কেন? ওই যে গীতাঞ্জলি লেখার কারণে। 27-এ দেখো বলা হয়েছে সুভার পিতামাতা চিন্তিত হয়ে পড়েছিল কি নিয়ে। দেখো, সুভার অসুখ নিয়ে, সুভার একাকিত্ব নিয়ে, সুভার বিয়ে নিয়ে, সুভার বয়স নিয়ে। ভাই এখানে কিন্তু 27-এর অ্যান্সার হবে হচ্ছে গ নম্বর, অর্থাৎ সুভার বিয়ে নিয়ে কিন্তু তারা চিন্তিত ছিল, অর্থাৎ তাকে কে বিয়ে করবে। 28-এ দেখো বলা হয়েছে কাদের মধ্যে সমভাষা ছিল না। কাঙ্গালীয় অবাগী, শোভা ও প্রতাপ, কাঙ্গালীয় অধর, শোভা ও সর্বশী। অর্থাৎ ভাই এখানে যেটা বোঝাচ্ছে 28 নম্বরে, তো সেটা হচ্ছে কি সমভাষা ছিল না, উভয়ের ভাষা এক নয়। তো দেখো, শোভা আর প্রতাপের মধ্যে কিন্তু ভাষা ছিল না, মানে সমভাষা ছিল না। শোভা বাক প্রতিবন্ধী, সে কথা বলতে পারতো না, বাট প্রতাপ কথা বলতে পারতো। অর্থাৎ এখানে আমাদের পার্থক্য ছিল। বাট অন্যগুলোর ক্ষেত্রে কিন্তু তাদের ভাষা একই ছিল। কেউ ভালো মতো কি, কেউ কিন্তু আলোচনা মানে কেউ কিন্তু কথা বলতে পারে না। কাঙ্গালীয় অধর, এটা তো হবেই না। শোভা সর্বশী, সর্বশী প্রাণী, শোভাও কিন্তু ভাইয়া কথা বলতে পারে না, অর্থাৎ তাদের ভাষা সেম। বাট এখানে শোভা আর প্রতাপের ভাষা সেম নয়। সো এটা হচ্ছে অ্যান্সার। সো আমরা এই পর্যন্ত আজকের ক্লাস রাখি। তোমরা কয়টি পেরেছো অবশ্যই কমেন্ট করে জানাবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।